সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা রাখি তোমরা নিরাপদে আছো, সুস্থই আছো। আমি জয়শ্রী চক্রবর্তী, সহকারী শিক্ষক, পটিয়া মডেল হাই স্কুল। আজকে শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই প্রথম অধ্যায়ে বাংলাদেশের ইতিহাস পার্ট 3 ও 4, 5 এ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত। তোমাদের সামনে অবশ্যই বইটি খুলো। আমরা গত ক্লাসে পড়েছি শিক্ষার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, এইসবই। নিশ্চয়ই তোমরা বাসায় এগুলো চর্চা করেছিলে। তবুও আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে সে 1945 সাল থেকে শুরু করে 1952, 69, 70 এবং 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি এবং স্বাধীনতা অর্জন করি। আমরা পাই স্বাধীন সার্বভৌম একটি দেশ, একটি রাষ্ট্র। চলো আজকে আমরা পার্ট 3 ও 4 3, 4, 5 রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি। শিক্ষার্থীরা তোমরা পড়ার টেবিলে আছো, বইটি নিয়েই দেখো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। সিন্ধু সভ্যতা, অর্থাৎ আমরা যখন মানব বসতি বাংলাদেশ বা এর আগে বাংলাদেশ শুধু আমরা 1971 সালে পাকিস্তান ভূখণ্ড হিসেবে পাকিস্তানকে পরাজয় করে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু তার আগেও বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাজনৈতিক ইতিহাস অনেক আগে, অনেক পুরনো একটি ইতিহাস, যা খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অর্থাৎ সিন্ধু সভ্যতা। এই সভ্যতা, সিন্ধু সভ্যতার মধ্যে আছে হরপ্পা, মহেঞ্জোদারো, সমতট, কুণ্ড, গৌড়, এইসব সভ্যতা নিয়ে একটি রাষ্ট্র বা ভূখণ্ড সৃষ্টি হয়েছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, সিন্ধু সভ্যতার বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব 2700 থেকে 1700 অব্দে। আমরা তোমরা পূর্ব ক্লাসে অর্থাৎ ক্লাস 5 পড়েছো ওয়ারী বটেশ্বর, নরসিংদী জেলায় ওয়ারী বটেশ্বর একটি সভ্যতা পাওয়া যায়, যা তাম্র সভ্যতা নামে পরিচিত হয়েছিল। হ্যাঁ, প্রস্তর যুগ, তাম্র যুগ, এইসব চিহ্নগুলো পাওয়া যায়। এই চিহ্নের ভিত্তিতে আমরা ওয়ারী বটেশ্বর একটি সভ্যতার সৃষ্টি খুঁজে পাই। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা অঞ্চলগুলো, জেলার কোনো কোনো অঞ্চলেই বাংলাদেশের প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল, নরসিংদী জেলার কিছু কিছু অঞ্চলেই বেশ প্রাচীন ভূমি। বর্তমানে রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লা, লালমাই, হবিগঞ্জ, চুনারুঘাট, নরসিংদী, ওয়ারী বটেশ্বর বা প্রাগৈতিহাসিক সভ্যতা যুগের হাতিয়ার হিসেবে পাওয়া যায় পাথর, কাঠের হাতকুটার, বাঠালি, তীরের ফলক প্রভৃতির আবিষ্কার হয়। প্রাগৈতিহাসিক যুগকে অনেকে প্রস্তর যুগ নামে পরিচিত, অনেকে প্রস্তর যুগ নামে বলে থাকে। প্রস্তর যুগের মানুষ বনে বাঁধরে ঘুরে পশু শিকার করে তাদের জীবন জীবিকা পরিচালনা করত। তারা গর্তের মধ্যে মাটিকে গর্ত করে তারা তাদের জীবন যাপন করতো। তারা হয়তো তাদের বাড়িঘরগুলোকে ওই গর্তের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। তারা পশু শিকার করে খাবার খেত। হ্যাঁ, বনের ফল মূল এগুলা খেয়ে তারা তাদের জীবন ধারণ করত। এগুলা ছিল সেই যুগে, প্রাগৈতিহাসে সেই যুগে। তারপর এরপরে আসে সিন্ধু সভ্যতা। এই সভ্যতায় একটু নগরায়ন ঘটে। এই সভ্যতার হয়তো আস্তে আস্তে বিকাশ ঘটে, যার ফলে আমাদের এই সভ্যতাকে ঘিরে নগর সভ্যতা অর্থাৎ প্রাচীনতম নগর সভ্যতা, যেমন ভারত উপমহাদেশের প্রথম চিহ্ন হিসেবে পাওয়া যায় সেই সিন্ধু সভ্যতাকে। ভারত উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন হিসেবে বগুড়ার বরেন্দ্র ভূমি, মহাস্তঙ্গ, নরসিংদীর মধুপুর ভূমি, ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত হয়। এখানে তৎকালীন এই সিন্ধু সভ্যতাতে জানা যায় 16টি জনপদ সৃষ্টি হয়, যা পৃথক পৃথক রাষ্ট্রে পরিণত হয়। এই 16টি জনপদকে পৃথক পৃথক রাষ্ট্রে পরিণত হয়। এই পৃথক মহাস্তঙ্গরে দেখা যায় তৎকালীন প্রাপ্ত শিলালিপিগুলো পাওয়া যায়, যেগুলো তাম্র বা কাঠের শিলালিপিতে তাদের হরফগুলা লিখত, অর্থাৎ অক্ষরগুলা লিখত। এটাও একটা সভ্যতা। তারপর দেখা যায় এই সভ্যতার বিকাশের পর দেখা যায় আমাদের রাজারা, জমিদার বা রাজারা আমাদের এইসব ইতিহাসকে পরিচালনা করার জন্য বা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য তারা তাদের ভার গ্রহণ করে। প্রথম রাজা হিসাবে আমরা
রাজা শশাঙ্ক মোহন সেন। রাজা শশাঙ্ক মোহন সেনের নাম প্রথমেই পাওয়া যায়। আমাদের দেশের বিস্তারিত ইতিহাসগুলো আলোচনা করলে দেখা যায় প্রথমেই গুপ্তরা মূলত শাসন কার্য প্রথমে পরিচালনা করে, এরপর আসে শশাঙ্ক, রাজা শশাঙ্ক। বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভূমিতে ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনভুক্ত ছিল। আমাদের মনে রাখতে হবে আজকের বাংলাদেশের প্রাচীনকালে একক কোনো দেশ ছিল না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রনগর বা বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকের প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছিল, তোমরা একটু খাতায় নোট করে রাখো। শশাঙ্ক মোহন সেনের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভক্ত ছিল বিভিন্ন জনপদে। বিভিন্ন জনপথে বিভক্ত ছিল। তার মধ্যে পুণ্ড্রবর্ধন, গৌড়, সমতট, বরেন্দ্র ইত্যাদি অঞ্চলগুলোতে, ইত্যাদি জনপদগুলোতে বিভক্ত ছিল। শুধু এখন আমরা বাংলাদেশকে শুধু একটি অঞ্চল বা একটি রাষ্ট্রতে বিভিন্ন অঞ্চল নামে পরিচিত, কিন্তু তখন সিন্ধু সভ্যতার পরে গিয়ে যখন রাজা শশাঙ্ক তাই এই সভ্যতা মানে ইতিহাস পরিচালনা করছে, তখন দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জনপথে সৃষ্টি হয়। এগুলো হচ্ছে পুণ্ড্রবর্ধন, গৌড়, সমতট, বরেন্দ্র, এগুলা। এরপর দেখা যায় রাজা শশাঙ্ক যখন তার রাষ্ট্র পরিচালনা করে এবং তার শাসন আমল শেষ হয়, তখন সৃষ্টি হয় সিন্ধু সভ্যতার পরে পাল রাজবংশ 750 থেকে 1100 খ্রিস্টাব্দে। পাল রাজবংশ বাংলাদেশে প্রায় দীর্ঘস্থায়ী একটি রাজবংশ ছিল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। মানে 100 বছর বা 100 বছর ব্যাপী কোলাহল, নৈরাজ্য, হানাহানি অবসান ঘটিয়ে বরেন্দ্র গৌড় এর সিংহাসনে বসেন। কথিত আছে যে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীরা নিধিরা গোপালকে নির্বাচন করে প্রায় 100 বছর তাদের শাসন ব্যবস্থা ছিল। ওই রাজবংশের শাসন আমলে অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক অবস্থা ছিল খুবই সমৃদ্ধ। পাল রাজবংশে এসে দীর্ঘ 400 বছর পাল রাজবংশের অনেকেই দক্ষতা বা বিচক্ষণতার মধ্যে তারা তাদের শাসন কার্য পরিচালনা করেছে। আবার দ্বিতীয় মহিপাল একসময় দিব্য এক নেতৃত্বে কবুত্তর নামে বা জেলে সম্প্রদায়ের মানুষের সফল বিদ্রোহী বা মহিপালকে পরাজিত করে। 400 বছর, প্রায় 400 বছর পর কবুত্তরা তাদেরকে পরাজিত করে। কবুত্তরা পাল শাসকদের সাময়িক সমতট অর্থাৎ কুমিল্লা ও বিক্রমপুর জনপদের খড়গ, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করে। 7ম শতকে চীন দেশীয় বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং সমতট পরিভ্রমণ করে দেখে 30টি বৌদ্ধবিহার দেখতে পান। এই 30টি বৌদ্ধবিহার ছিল পাল রাজবংশদের একটি ঐতিহ্য। তারাই এই বৌদ্ধবিহারগুলো, এই 30টি বৌদ্ধবিহারগুলো স্থাপন করেছিলেন। সমতটে ব্রজযোগিনী সন্তান অতীশ দীপঙ্করের শ্রীজ্ঞান, তিনি 11শ শতকে তিব্বতের রাজার আক্রমণে পরাজিত হয়ে বৌদ্ধ ধর্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যায় এবং সেখানে পাল রাজবংশের অবসান ঘটে। সেটা ছিল 750 থেকে 1100 খ্রিস্টাব্দে। এরপরে আসে সেন রাজবংশ খ্রিস্টপূর্ব 1098 থেকে 1204 খ্রিস্টাব্দে। এই পাল রাজবংশের অবসান হওয়ার পর সেন রাজবংশ এরাই রাজত্ব হাতে তুলে নেয়। সেনরা দক্ষিণাত্যের কনাথক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে
চাকরি করার জন্য এদেশে এসেছিল। ধীরে ধীরে তারা নিজেরাই তাদের শক্তি বাড়াতে থাকে, অর্থাৎ তারা পাল রাজবংশে এসেছিল তাদের চাকরির সুবাদে, অর্থাৎ সরকারি চাকরি করে, তারা ব্যবসা বাণিজ্য স্থাপন করে, এখানে এসেছিল তারা এইসব করার জন্য। কিন্তু তাদের ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যায়, ফলে তারা দুর্বল পাল রাজবংশকে রাজত্বকালকে অবসান ঘটিয়ে বিজয় সেন ক্ষমতা দখল করেনি। বিজয় সেনের পরে রাজা ছিলেন বল্লাল সেন, লক্ষণ সেন, আরো অনেকেই। বলা যায় সেনারা প্রায় সমগ্র বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন শাসন পরিচালনা করেন। সেনদের মধ্যে বিজয় সেন বল্লাল সেন ও শৈব সম্প্রদায়ের ছিলেন। লক্ষণ সেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুরাগী ছিলেন। সেনরা ধর্মকর্মে প্রায় বিশেষভাবে যত্নবান ছিলেন। লক্ষণ সেনের কাছ থেকে তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া বিজয় করেন। সেন রাজবংশে পতন ঘটে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির হাতে। শিক্ষার্থীরা, তোমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে বা নোট রাখতে হবে, যেহেতু এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে। সেন রাজবংশের তৎকালীন সেন রাজবংশে দেখা যায় তাম্র শাসনের যুগ নামে পরিচিত ছিল। তাম্র শাসন অর্থাৎ তাম্র শাসনের মাধ্যমে তাম্র শাসনের যুগ এই জন্য বলা হয়, সেকালে মন্দির বিহার এগুলো প্রতিস্থাপিত হতো, অর্থাৎ স্থাপন করেছে। এখানে বহু বৌদ্ধ মূর্তি বা বহু দেবদেবীর মূর্তি তারা তৈরি করেছিল, এই জন্য এটাকে তাম্র শাসনের যুগ বলা হয়। সেন রাজবংশ তাদের রাজত্ব বেশি দিন করতে পারেনি, কারণ নদিয়া দখল করেছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির হাতে এবং সেখানে তাদের পরাজয় ঘটে। মৌর্য আমল থেকে সেন আমল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রাচীন যুগের ইতিহাস নামে পরিচিত ছিল। বাংলাদেশের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সিন্ধু সভ্যতা এবং রাজা শশাঙ্ক, পাল রাজবংশ, সেন রাজবংশ এগুলো রাজত্ব করার সময় এই ইতিহাসকে প্রাচীন ইতিহাস নামে পরিচিত ছিল। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা বাসায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পার্ট 3, 4, 5 এগুলো চর্চা করবে এবং আমি তোমাদেরকে আগামী ক্লাসে কিছু জ্ঞানমূলক প্রশ্ন লিখে দিচ্ছি, এগুলো বাসায় লিখবে এবং চর্চা করবে। জ্ঞানমূলক প্রশ্ন। প্রথম নগর সভ্যতা কি, কোনটি? জনপদের নাম লিখো।
বাংলাদেশের প্রথম শাসক কে? কে নদিয়া দখল করে নেবে? শিক্ষার্থীরা তোমরা এই 5টি জ্ঞানমূলক প্রশ্ন বাসায় চর্চা করবে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।